রক্তবর্ণ চোখ দিয়ে নুবাইরা আরাফ শাহরিয়ার মির্জার দিকে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে বিশ্বাস করা আমার জীবনে চরম ভুল হয়েছে। আপনি আমাকে বুঝিয়ে দিলেন সবাই বিশ্বাসের যোগ্য না। আরাফ মির্জা অনাকাঙ্ক্ষিতভাবে মুখে দুঃখী দুঃখী ভাব নিয়ে আসলো। কিছু সময় চুপ থেকে পরপরই আফসোসের সুর টেনে বলে উঠল, তুই আমাকে বাধ্য করেছিস এমন করতে রেনোবা। প্রথমে ধরা দিলে এমন হতো না। তুই আমার ভেতরের কষ্টটা বুঝিস নি, আফসোস, তাই আমি বাধ্য হলাম। নুবাইরা, যাকে মিষ্টি করে ডাকা হয় নুবা। আরাফ বাক্যটুকু শেষ করে 2 কদম এগিয়ে আসলো। নুবা ভয়ে পিছিয়ে গেল। রাগে নুবার শরীর কাঁপছে, সাথে ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। আরাফ এগিয়ে এসে নুবরা হাত ধরার চেষ্টা করলো, তবে নুবা সরে গেল। কম্পিত কণ্ঠে বলল, ছুবেন না আমাকে, দূরে যান। আরাফ ঠোঁট হেলিয়ে হাসল। ঘোর লাগা কণ্ঠে শুধালো, বাসায় কেউ নেই, বুঝতে পারছিস? তুই নিচে ধরাতে বিশ্বাস কর, কেউ জানতে পারবে না। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তোর আর আমার ভিতরে সব কিছু এখানেই দাফন হয়ে যাবে। বাট আমাকে ফিরিয়ে দিস না। আমি নিরাশ হলে বুঝতেই পারছিস আমি কি করব। নুবার রাগে দাঁতে দাঁত চেপে আসলো। ঘৃণা ভরা দৃষ্টি আরাফের দিকে তাকিয়ে মুখ দিয়ে ছি উচ্চারণ করলো। অতঃপর বলল, আপনার মতো অমানুষ আমি জীবনে একটাও দেখিনি। আরাফ 1 কদম 2 কদম করে এগিয়ে আসতে আসতে বলল। জীবনটাই কতটুকু তোর? নুবা রাগের সাথে ভয়ে কাঁপতে লাগলো। দাঁত পিড়মিড় করে বলল, এই নুবা মরে যাবে, তাও আপনার হাতে নাগালে আসবে না। ও তাই না? নুবা দিকপাত না চেয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করলো, তবে আরাফ ধরে ফেলল। দাঁত কিড়মিড় করে বলল, বাসায় কেউ নেই, কার কাছে যাবে তুই? জীবনের ভয় থাকলে আমি যা বলছি তাই কর। নুবা হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবে আরাফ ছাড়ল না। নুবা ফুপিয়ে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, আপনার লজ্জা করে না এসব করতে? হ্যাঁ, আপনার হবু বউ যদি এসব জানতে পারে, আদৌ আপনাকে বিয়ে করবে? আরাফ ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, জানলে তবে তো, তোর আর আমার ভিতরের কথা কে বলবে তাকে? যদি আমি বলে দিই? নুবার শক্ত কণ্ঠে আরাফ তেতে উঠল। হাত শক্ত করে চেপে ধরে বলল, তুই বলবি? তুই? পরপরই আরাফ হেসে উঠল। হাসতে হাসতে বলল, কলঙ্ক তোর গায়ে লাগবে, আমার না। সময়ের সাথে সাথে সবাই ভুলে যাবে সব অতীত, তবে তোকে কিন্তু সবাই মনের গ্রহি নিয়ে গেঁথে রাখবে। বল, চাস সমাজের সামনে অপমানিত লাঞ্ছিত হতে? অবশ্য তোর মতো 2 টাকার চাকরের সম্মানই বা কোথায়? নুবার বুক ফেটে কান্না আসলো। আরাফ তাকে এভাবে অপমান করলো। পরপরই ভাবলো, এই অমানুষটার থেকে আর কি বা আশা করা যায়। আরাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অনেক ফেলোডামা হয়েছে, এবার এই ড্রামার সমাপ্তি ঘটিয়ে চল চল চল, তাড়াতাড়ি কর। আমি খুবই এক্সাইটেড, আই নো। উপর দিয়ে ফেত ফেত করলেও তুই আমাকে চাস। নুবা রাগে ক্ষোভে চিৎকার করে বলল, ছি, আমার হাত ছাড়ুন, না হলে আমি আপনাকে। কি করবি? তোর খুশি হওয়া উচিত যে আমি তোকে কাছে টানছি। না হলে তোর মতো বংশ মর্যাদাহীন লোকের বাড়িতে কাজ করা 2 টাকার আশ্রিতাকে কোন সুপুরুষ ভালো চোখে দেখবে? চিচি করছিস যে? নুবা অপমানে নুয়ে গেল। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে মনে করিয়ে দেয়নি যে সে মাত্র 2 টাকার চাকর। অবশ্য ভালোই হয়েছে, সে হয়তোবা ভুলে গেছিল তার যোগ্যতা, বা সে এই বাড়ির কি। নুবা হিসকি তুলে বলল, আমার মতো 2 টাকার বংশ পরিচয়হীন চাকরের সাথে শুতে চাইছেন? লজ্জা করে না? তাহলে তো দেখা গেল আপনিও যোগ্যতাহীন মানুষ। আরাফ তেতে উঠল। নুবার কানের কাছে যেয়ে নীরবে ফিসফিস করে বলল, অফ জানোবা, নিজেকে ভাগ্যবতী মনে কর। আরাফ মির্জার মতো মানুষের তোকে চোখে ধরেছে। নুবা এক গাদা থুতু ফ্লোরে ফেলে বলল, আপনার নজর তো সব মেয়ের উপরই পড়ে, কবে না জানি নিজ বোন মায়ের উপর পড়ে যায়। নুবার কথাটা বলতে দেরি, আরাফের কষিয়ে থাপ্পড় মারতে দেরি হয়নি। আরাফের থাপ্পড় খেয়ে নুবা কাঁদতে কাঁদতে মৃদু হেসে উঠল। বিড়বিড় করে বলল, নিজের মা বোনের কথা শুনে খুব লেগেছে।
তাই না? আমিও তো কারো মেয়ে, কারো বোন, তার বেলায়। আরাফ অধৈর্য হলো, নুবাকে কাছে টেনে বলল, অনেক হয়েছে। এত এত ফিল্মি ডায়লগ শুনতে এই আরাফ এখানে দাঁড়িয়ে নেই। আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছি না। বিছানা রেডি আছে, আমি ওর প্রস্তুত। প্লিজ বিছানায় যেয়ে আমাকে উদ্ধার কর। অবশ্য তুই চাইলে ফ্লোরে। আর কোনো কথা বলতে পারল না আরাফ। তার আগেই নুবার সূচালো দাঁতগুলো আরাফের হাতে বসিয়ে দিল। আরাফ নুবার হাত এক ঝটকায় ছেড়ে দিল। পরপরই আর্তনাদ করে উঠল। এই সুযোগে নুবা রুমের দরজা খুলে দৌড় দিল। এক দৌড়ে দিকপাচ না চেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। একটি বড় আধো আলো কক্ষে বসে আছে আরহাম শাহরিয়ার মির্জা, কোলে তার ছোট্ট নবজাতক, ছোট্ট একটা পরী যার বয়স কিনা 1 মাসও হয়নি। আরহাম শাহরিয়ার মির্জা নীরব দৃষ্টিতে ছোট্ট নবজাতকের দিকে তাকিয়ে আছে। তবে তার বুকে আগুন জ্বলছে। তার ইচ্ছা হচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে, তবে সে মোটেও এমন নয়। তাই সে চাইলেও নিজেকে প্রকাশ করতে পারবে না। আরাফ মাথাত চুল খামছে ধরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ওই মেয়ের কত বড় সাহস তাকে প্রত্যাখ্যান করে। আরাফের মন বলছে এখন নুবাকে হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খাবে। রাতে ঘড়ির কাঁটা যখন 8টায় যেয়ে পৌঁছালো, তখনই মির্জা বাড়িতে সকল লাইটগুলো জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে ফাঁকা বাড়ি ভরে গেল। চিল্লাচিল্লি পড়ে গেল। হাজেরা আফা, রাতের খাবারটা বানিয়ে দাও। হাজার আন্টি, একটু পানি দাও। হাজেরা এটা করো, হাজেরা ওটা করো। হাজেরা বেগম আস্তে আস্তে সবার কাজ গুছিয়ে দিতে লাগলো। আরাফ বারবার রুমে পায়চারি করছে, বারান্দায় যাচ্ছে। এখনো রাগ কমেনি তার। শুধু মনে মনে ভাবছে নুবা যেখানেই যাক না কেন তাকে ফিরতেই হবে। আরাফের ভাবনা চিন্তার মাঝখানে তার মা আমিনা বেগম রুমে প্রবেশ করলো। বিচলিত কণ্ঠে বলল, কি রে বাবা, কখন এসেছিস? আরাফ প্রথমে চকমকে উঠলেও নিজেকে স্বাভাবিক করে নিল। শান্ত কণ্ঠে বলল, কাজ শেষ হয়ে যাওয়ার কারণে একটু আগে ফিরেছি। আমিনা বেগম আফসোস করে বলল, ইস, তুই তাড়াতাড়ি ফিরবি। আগে জানলে হাজেরাকে না হলে নোবাকে রান্নাটা সেরে ফেলতে বলতাম। এখন না খেয়ে থাকবি? আরাফ মায়ের নিকটে এগিয়ে যেয়ে মুচকি হেসে বলল, এত চিন্তা করো না, আমি খেয়ে এসেছি। আমিনা হেসে মিষ্টি কণ্ঠে বলল, আরো তাড়াতাড়ি আসতাম। তোর বেয়াদব বোনটা আবার মার্কেটে যেতে হয়েছে। প্রতিদিন ওর কিছু না কিছু লাগে, তাই দেরি হয়ে গেল। সমস্যা নেই, তুমি যে রেস্ট নেও আম্মু। আমি রান্না শেষ হলে আবারও খেয়ে নেব। আচ্ছা, আসলে মনে হলো তুই চিন্তিত, তাই আর কি। যাক, এখন রেস্ট নে। নুবা ঘাপটি মেরে চুপচাপ বাড়িটির পিছনের বাগানে বসে আছে। যেমন মানসিকভাবে দুর্বল সে, তেমনই শারীরিকভাবেও। তার ভাবতেই কষ্ট হচ্ছে আরাফ তাকে শুধু ব্যবহার করতে চেয়েছিল, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। ও দুঃখিত, অপব্যবহার। নুবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যে ভেবে পাচ্ছে না সে কোন দিক দিয়ে যাবে। বাড়ির ভেতরে যাবে যদি আরাফ থাকে, না গেলে কোথায় যাবে। অনেক চিন্তা ভাবনার পর নুবা খেয়াল করলো বাড়িতে শোরগোল শোনা যাচ্ছে। তাহলে কি সবাই চলে এসেছে? হাজেরা বেগম কাজ করছেন আর একমাত্র কলিজার টুকরা মেয়েকে খুঁজেছেন, কিন্তু মেয়েটা কোথায় গেল খবর নেই। এবার হাজেরা বেগম আর না পেরে রান্না বসিয়ে লিভিং রুমে আসলো। পরপরই দেখলো আরাফ কপালে হাত দিয়ে বসে আছে। হাজেরা বেগম আঁচলে হাত মুছে বলল, আরাপ বাবা, নুবাকে কোথাও দেখেছো? এসে থেকে পাচ্ছি না, কোথায় যে গেল। আরাফ একটু খেকিয়ে উঠে বলল, আপনার মেয়ে কোথায় গেছে আমি কি করে জানবো? যে দেখেন এই রাত করে কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, যত সব। হাজেরা বেগম বিচলিত হলো, অস্থির কণ্ঠে বলল, তুমি তো নুবাকে চেনো বাবা, আমার মেয়ে এমন না। আরাফ দাঁত খিটমিট করে বলল, হয়তো কতক্ষণ সময় লাগে? ইদানিং আপনার মেয়ে কলেজে যাওয়ার নাম করে যা শুরু করেছে। বলতে বলতে আরাফ চলে গেল। হাজেরা বেগম নীরব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না কি করবে। পরপরই পাশ থেকে আরশি বলে উঠল, তাড়াতাড়ি করো আন্টি, ক্ষুধা লাগছে। হাজেরা বেগম আরশির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। দাঁড়াও মা, হয়ে গেছে। বলেই হাজেরা বেগম রান্নাঘরে চলে গেল। আরশি হাজেরা বেগম করে চিন্তিত দেখে তার পিছন পিছন গেল।
নরম কণ্ঠে বলল। কি হয়েছে আন্টি, এত চিন্তা দেখাচ্ছে? হাজরা বেগম হাতের কাজ সারতে সারতে বলল। আসার পর থেকে নোবাকে দেখছি না। মেয়েটা আমার রাত করে যে কোথায় গেল। গিয়েছে হয়তো বা, এত চিন্তা করো না তো। হাজরা বেগম দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল। নোবা বাসা থেকে বের হতে চায় না, আর রাত করে। আরশি ফোঁস করে নিঃশ্বাস ফেলে নরম কণ্ঠে বলল। আরে চিল আন্টি, তোমার মেয়ে বড় হয়েছে, এখন আর ছোট নেই যে এত চিন্তা করবে। হয়তো বা বন্ধু বান্ধবীর সাথে গেছে, তুমি তাড়াতাড়ি রান্না করো তো। আহ, ছাড়ুন, ব্যথা লাগছে, আমি কিন্তু চিৎকার করব। আরাফ নোবার মুখ এক হাত দিয়ে চেপে ধরল, অন্য হাত দিয়ে নোবার 2 হাত বন্দি করে বলল। না, চিৎকার কর। নোবার নিঃশ্বাস আটকে আসলো। নিজের সর্বোচ্চটা দিয়ে আরাফের হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবে আরাফ ছাড়ল না। নোবা মুখ দিয়ে শব্দ করতে করতে শুরু করলো। এক পর্যায়ে নোবা না পেরে এবারও হাতে কামড় দেওয়ার চেষ্টা চালালো, তবে পারল না। আরাফ নোবার চেহারার ডান পাশ দেয়ালের সাথে চেপে ধরল। নোবা ব্যথায় আর্তনাদ করে উঠল, বিড়বিড় করে বলল। ছাড়ুন, আমার লাগছে। আরাফ আরো শক্ত করে চেপে ধরে বলল। তুই দুপুরে আমার হাতে পড়লে তোর শরীর থেকে ছামড়া আলাদা করে ফেলতাম। আমাকে ফাঁকি দেওয়া? নোবা ফুপিয়ে উঠল। এত সময় বাগানেই লুকিয়েছিল, আর আরাফ তাকে কোথায় কোথায় না খুঁজেছে। আরাফ চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো, পরপরই বলে উঠল। বাসায় গিয়ে এখন কি বলবি? কোথায় ছিল এতক্ষণ? নোবা উত্তর দিল না। আরাফ নোবার হাত মুচকে ধরে বলল। যদি কাউকে কিছু বলছিস তবে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। এমন জায়গায় দাফন করব কাকপক্ষীও টের পাবে না। নোবা ভাঙা কণ্ঠে বলল। আমি কাউকে কিচ্ছু বলবো না, ছাড়ুন। মনে থাকে যেন, আর আমার থেকে দূরে দূরে থাকবি। না হলে কখন তোর সাথে কি করে বসবো আমি নিজেও জানি না। নোবা মাথা ঝুঁকালো। আরাফ নোবাকে ছেড়ে দিয়ে হাত ঝাঁকিয়ে কটমট করে বলল। বাসায় যা, যে বলবি বন্ধুদের সাথে বাইরে গেছিলি। নোবা কটমট দৃষ্টিতে আরাফের দিকে তাকালো, পরপরই একটা দুঃসাহসী কাজ করে ফেলল। এক গাদা থুতু আরাফের মুখে ছুঁড়ে মারল, আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে দৌড়ে বাসায় ছুটে আসলো। আরাফ রাগে হতভম্ব হয়ে গেল, দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল। নুবা! নুবা শাওয়ার নিচ্ছে। বাইরে থেকে তার মা একের পর এক প্রশ্ন ছুড়ছে। রাগে যেন নুবাকে দুটো বসাতে পারছে না। আমাকে না বলে তোর কোন বন্ধু বান্ধব জন্ম নিয়েছে যে তাদের সাথে রাত করে বের হয়ে যাস? এভাবেই হাজেরা বেগম নুবাকে বকেই চলেছে। নুবা চুপচাপ শাওয়ার নিচ্ছে, তার কথা বলতে একদম ইচ্ছে করছে না। তার মাথায় একটা কথাই ঘুরছে, মানুষ এতটা খারাপ কি করে হয়? কি হলো, বলছিস না কেন? কোথায় ছিলি? মুখের লাগাম টেনেছিস নাকি? নুবা মাথা মুছতে মুছতে বলল। ভালো লাগছে না, দয়া করে চুপ করো। কেন চুপ করব? মানুষ মনে হয় না আমাকে? তোর যা ইচ্ছে তাই করবি আর আমি চুপ করে থাকবো? বলেই হাজেরা বেগম ফুপিয়ে উঠল। মেয়েটা তার বড্ড আদরের। নুবার কিছু হলে সে কি নিয়ে বেঁচে থাকবে? একটি বারও কি নুবা ভাবে না? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাকে জড়িয়ে ধরল, মৃদু কণ্ঠে বলল। হয়েছে, আমি ঠিক আছি, এত টেনশন করো কেন? নুবা নিজের মায়ের চোখের পানি মুছে দিল। হাজিরা বেগম আহ্লাদে আটখানা হয়ে বলল। দুপুরে কি খেয়েছিলি? খাবার নিয়ে আসবো, ক্ষুধা লাগছে না? নুবা শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। তার খাওয়া রুচি অনেক আগেই মরে গেছে, কিন্তু সে চাইলেও তার মাকে না করতে পারবে না, কারণ তার মাই তার জন্য সব কিছু। আর তাকে কি করে কষ্ট দিবে? নুবা বারান্দায় বসে হালকা বাতাসে চুলগুলো ছেড়ে দিল। মনে মনে ভাবলো, মানুষ সত্যি কি এতটা বদলে যেতে পারে? কখন যে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় তা বোঝাও যায় না। সুযোগ পেলেই কেন যেন সবাই নিজের স্বার্থ খুঁজে নেয়, বিশ্বাস হারিয়ে যায় কোথাও। বিশ্বাসের জায়গাটা এখন শুধু শূন্যতা আর কষ্টে ভরা। মানুষকে চেনা যেন সবচেয়ে কঠিন একটা সত্য হয়ে দাঁড়িয়েছে। তবুও বুকের ভেতর কোথাও একটা প্রশ্ন রয়ে যায়, সবাই কি সত্যি এমন? নুবার মা হাজেরা বেগম তারা কিন্তু এই বাড়ির সদস্য না। অনেক বছর আগের কথা, নুবা যখন মাত্র ক্লাস 6-এ পড়ে তখন তার বাবা মারা যায়। নুবার বাবা মির্জা বাড়ির ড্রাইভার ছিল।
নুবা জন্মেরও আগে থেকে সেই এই কাজে লিপ্ত ছিল, যার কারণে মির্জাবাড়ির বেশ বিশ্বাসযোগ্য কর্মী ছিল। একদিন মির্জাবাড়ির মালিক হারুন শাহরিয়ার মির্জাকে নিজ গন্তব্যে স্থানে পৌঁছে দিতে ভোর সকালে তাদের নিয়ে বের হন নুবার বাবা ইয়াস রহমান। তবে সেদিন তার ভাগ্যে খারাপ ছিল। হঠাৎ একটা গাড়ি এসে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের সাথে ধাক্কা খায়। ইয়াস রহমান হতভম্ব হয়ে যায় এই কাণ্ডে। তার মনে হচ্ছিল ইচ্ছে করে ধাক্কাটা দেওয়া হয়েছে। ইয়াস রহমান ট্রাক চালককে বকতে থাকে। সে গাড়ি থামিয়ে নিচে নামে। তার সাথে হারুন শাহরিয়ার মির্জাও গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ট্রাক ড্রাইভার থামার বদলে ট্রাক নিয়ে তাদের দিকে লুফে আসে, যেন তাদেরই মারার চেষ্টা করছে। এক পর্যায়ে প্রায় সফলও হয়ে যায় ট্রাক চালক। তবে নিজ মালিককে বাঁচাতে ইয়াস রহমান নিজের জীবন উৎসর্গ করে দেন। যতক্ষণে ট্রাক ড্রাইভার আবারও হারুন শাহরিয়ার মির্জার উপর হামলা করবে, ততক্ষণে রাস্তার মানুষ ভিড় করে ঘিরে ধরে ইয়াস আর হারুন মির্জাকে, যাতে করে ভয়ে ট্রাক ড্রাইভার পালায়। তবে ঘটনায় রাস্তায় প্রাণ হারায় ইয়াস রহমান। এই অবস্থায় ছোট্ট নুবাকে নিয়ে হাজেরা বেগম দিশেহারা হয়ে পড়ে। কি করবেন? নুবারা ছিল মধ্যবিত্ত। ইয়াস মির্জার বেতন দিয়ে তাদের জীবন দিব্যি চলে যাচ্ছিল। তারা ছোট্ট একক আর সুখী পরিবার ছিল। তবে ইয়াস রহমানের মৃত্যুর পর সব পাল্টে যায়। পরিস্থিতি বুঝে হারুন শাহরিয়ার মির্জা আর তার পুরো পরিবার মিলে সিদ্ধান্ত নেয় হাজেরা আর নুবার দায়িত্ব হারুন মির্জা নিবে। হাজেরা বেগম রাজি না থাকলেও মেয়ের কথা ভেবে রাজি হয়ে যায়, কারণ সেও এত শিক্ষিত না। মেয়েকে নিয়ে কোথায় যাবে? মেয়ের পড়ালেখা নষ্ট হবে। সবকিছু ভেবে হাজেরা রাজি হয়ে যায়। তাদের মির্জা বাড়িতে জায়গা দেওয়া হয়। হাজেরা গৃহকর্মীর মতো সবার মন জুগিয়ে চলে। যত আত্মীয় অথবা কাছের মানুষ হোক না কেন, হাত না নাড়লে কেউ খাবার দিবে না। নোবাকে নতুন স্কুলে ভর্তি করানো হয়। প্রথম প্রথম বাবাকে হারিয়ে কষ্ট পেলেও সব মানিয়ে নেয় তারা। অতঃপর আস্তে আস্তে তারাও পরিবারের ছোট্ট অংশ হয়ে ওঠে। তবে গৃহকর্মী থাকে। যেমনটা আরাফ বলল, আরাফের কথা শুনে এক মুহূর্তের জন্য নোবার মনে হচ্ছিল তারা কুকুরের মতোই বাড়িতে পড়ে আছে। তবে কিছু করার নেই। মির্জা বাড়ির মোট ৫ জন সদস্য। আরহাম শাহরিয়ার মির্জা বাড়ির বড় ছেলে, আরাফ মির্জা বাড়ির ছোট ছেলে, আর বাড়ির একমাত্র মেয়ে আরশি। বাড়ির মালিক হারুন শাহরিয়ার মির্জা, তার স্ত্রী আমিনা মির্জা। সবাই প্রচণ্ড ভালো। আরহাম মির্জা দেশে থাকে না। আরহামের সাথে বাড়ির মানুষের সম্পর্ক তেমন ভালো না। বছরে একবারও কথা হয় কিনা সন্দেহ। তবে আমিনা মির্জা প্রতিদিন বড় ছেলের জন্য কেঁদে কেঁদে বুক ভাসায়। আর সে ভার্সিটিতে পড়ছে। আরাফ বাবার সাথে বিজনেসে হাত দিয়েছে। যেহেতু শহরের নামকরা বেক্সিমকো গ্রুপের ওনার, তাই শত্রুর কমতি নেই। তবে হারুন মির্জা শেয়ারে আছেন। কথাবার্তা চলছে আরাফকে সিইও এর পদে বসানো হবে, যেহেতু আরহাম দেশে নেই। নুবার হুঁশ ফিরল মায়ের ডাকে। হাজেরা বেগম খাবার বিছানায় রেখে বলল, তাড়াতাড়ি খেয়ে নে তো, আমার সাথে একটু কাজে হাত দিবি। নুবা মাথা ঝুঁকালো। সে স্বাভাবিকভাবেই নিজের খাবার খেতে শুরু করলো। হাজেরা বেগম এলোমেলো ঘরটাকে একটু গুছিয়ে নিল। হঠাৎ করেই নুবা বলে উঠল, মা, আজ যদি বাবা থাকতো তবে অন্যের বাড়িতে এরকম কুকুরের মতো থাকতে হতো না, তাই না মা? হাজেরা বেগম ভুরু কুঁচকে মেয়ের দিকে তাকালো। বিস্ময় কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত বছরে তো এই কথা তোর মাথায় আসেনি, আজ হঠাৎ কেন? নুবা মুখের ভাত চিবিয়ে শেষ করে বলল, সেই দিন তুমি এই সিদ্ধান্তটা না নিলেও পারতে মা। এমন না যে আমাদের এখানে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে। এর থেকে ভালো ভাড়া বাড়িতে থেকে কাজ করেই খেতাম। হাজেরা বেগমের বুকটা ধুপ করে উঠল। সে আলতো করে এসে মেয়ের সামনে বসল। মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে রে, এমন বলছিস কেন? নুবা কাট কণ্ঠে বলল, কারো অধীনে থাকার চেয়ে কর্ম করে নিজের মতো স্বাধীন থাকা কি উত্তম নয় মা? হাজেরা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মা, কিন্তু তোমাকে এত ভালো মতো পালতে তো পারতাম না? এত ভালো স্কুল কলেজে, এত ভালো জামা কাপড়, 2 বেলা ভালো খাবারও তো দিতে পারতাম না? নুবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কম্পিত কণ্ঠে বলল, ছেঁড়া জামা,
দুবেলা নুন ভাত, আর অশিক্ষিতই হয়ে থাকতাম। তাও তো কারো থেকে শুনতে হতো না আমি এই বাড়ির আশ্রিতা। কেউ তো দুবেলা খাইয়ে বলতো না তাদের রুটি দুবেলা খেয়ে বড় হওয়া পোষা কুকুর। হাজেরা বেগম হতভম্ব হয়ে গেল। কঠোর কণ্ঠে বলল, তোকে কে বলেছে এসব কথা? নুবা মাথা থেকে নিজ মায়ের হাত সরিয়ে দিল। ভাতে হাত ধুয়ে বলল, কলেজের কিছু বন্ধুরা বলল আমার নাকি নিজের বলতে কিচ্ছু নেই। থাকি লোকের বাড়ি, খাই লোকেরটা, পড়ি লোকেরটা। তারা না থাকলে পচা নর্দমায় ভেসে যেতাম। হাজেরা বেগম রাগে ফুঁসে উঠল আর বলল, দ্বিতীয়বার তোর এই বন্ধুদের বলে দিবি তোর মা গায়ে গতরে খেটে খায়। এই বাড়িতে কেউ তাকে বসিয়ে খাবার দেয় না। বাড়ির পরি পাশটা করলেই তবেই খাওয়ান জোটে। বলেই হাজেরা বেগম ভাতরে প্লেট নিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। তার ভীষণ কষ্ট লেগেছে। আজ মনে হচ্ছে সেদিন হয়তোবা সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে কি করত? মেয়ের ভালো একটা ভবিষ্যতের জন্য রাজি হয়ে গিয়েছিল। এমন তো না যে তারা এখানে খারাপ আছে বা কেউ তাদের সাথে খারাপ আচরণ করছে। সবই তো ঠিক আছে। শুধু সমাজের নিচু দৃষ্টি আর কটু কথার জন্য আজ তার মেয়ের চোখে পানি। নুবা বিছানায় শুয়ে শুয়ে গুনে গুনে হিসাব টানতে লাগলো আরাফ তাকে কতটা নিচু চোখে দেখে। আরাফের সাথে কোনো রকম অবৈধ সম্পর্ক ছিল না নুবার। তাদের চোখে চোখে প্রেম ছিল। আরাফের ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, তার মিষ্টি আচরণ সবকিছু নুবাকে টানতো। এটাই তো স্বাভাবিক। কেউ যদি 10 জনের ভিতরে তোমাকে বেশি প্রায়োরিটি দেয় তবে অবশ্যই তুমি তারই প্রেমে পড়বে। নুবার সাথে হয়েছিল এমনটাই। আরাফ তার সাথে এতটা ভালো ব্যবহার করতো যে নুবা বাধ্য হয়েছিল নিজের সীমাবদ্ধতা ভুলে যেতে। সে বাধ্য হয়েছিল ভুলে যেতে যে সে এই বাড়ির আশ্রিতা। আর সে চাইলেও এটা সম্ভব না। তবে একটা কথা কি জানো, নুবা আরাফকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করত। তাদের চোখে চোখে প্রেমে পড়ার মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। আরাফ অতি সহজেই নুবার বিশ্বাস জিতে নেয়। নুবাকে আরো ঘায়েল করার জন্য সুন্দরভাবে নিজের মিথ্যা অনুভূতিগুলোকে নুবার সামনে সাজিয়ে রাখে। নুবা প্রথমে ভয় আর দ্বিধায় না করলেও আরাফের চোখের ভাষা তাকে নতুন বাঁধনে আটকে ফেলে। আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হয়। তবে 2 থেকে 3 মাসে যেতেই আরাফ জঘন্য আবদার করে বসে, যেটা নুবার জন্য অবিশ্বাস্য ছিল। আরাফ এমন কিছু বলতে পারে সে কল্পনায়ও ভাবেনি। আরাফ তাকে কোনো রকম সম্পর্ক ছাড়াই অবৈধভাবে তাকে কাছে টানতে চাইছিল। নুবা সেদিন কি বলবে ভুলে যায়, তবে সে মানা করে দেয়। নুবার মানা করার পর থেকে আরাফের আচরণে পরিবর্তন আসে। তাদের সম্পর্ক চলাকালীন দিনের বেলা একবার হলেও আরাফ এই বিষয়ে কথা বলতো। নুবা অতিষ্ঠ হয়ে পড়ে। আরাফকে বুঝাতে ব্যর্থ ছিল সে। যখন আরাফ মানতে নারাজ তখন এক পর্যায়ে নুবা আরাফ থেকে দূরে সরে আসতে শুরু করে। তবে আরাফ দূরে সরে যায়নি। তার আচরণের সাথে সাথে তার হাতও হয়ে গেছিল বেলাগাম। প্রেমের শুরুতে আরাফের মাথায় হাত বুলিয়ে দেওয়া, কাঁধে হাত রাখা স্বাভাবিক আর ভালোবাসা প্রবল লাগলেও পরে তার কেমন ঘৃণিত স্পর্শে পরিণত হয়। নুবা বুঝতে পারে এই ছোঁয়া শুধুই কামনা, এর ব্যতীত কিছুই নয়। এই বিষয় নিয়ে আরাফের সাথে ঝগড়া লাগতে শুরু হয়। এইসবের ভিতরে আরাফের জন্য পরিবার থেকে মেয়ে দেখা হয়। এত কিছুর পরেও নুবা ভেবেছিল আরাফ তাকে ভালোবাসা। হয়তোবা প্রতিটা ছেলেরই কিছু না কিছু আবদার থাকে, আর আরাফ হয়তোবা একটু এরকম। কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে সেদিন আরাফ বিয়েতে রাজি হয়ে যায়। এমনকি তারা বিয়ের ডেটও ঠিক করে আসে। নুবাই সব কিছুর পর হতভম্ব হয়ে যায়। সেই বিষয়ে আরাফের সাথে কথা বলতে যায়। নুবা চোখ ভরা পানি নিয়ে আরাফকে প্রশ্ন করল, আপনি বিয়েতে কি করে রাজি হলেন? আরাফ এক পলক ঘড়ির দিকে তাকিয়ে ভাবলেশীনভাবে বলল, এই রাত করে তুই এই ব্যাপারে জিজ্ঞেস করতে আসছিস? নুবার বুক কেঁপে উঠল, ফুপিয়ে উঠল সে। কম্পিত কণ্ঠে বলল, যদি আপনার আমাকে ভালোই না লাগে তবে এসব কেন করলেন? আরাফ বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে আড়ামোড়া ভেঙে বলল, কে বলেছে তোকে আমার পছন্দ না? আমি তোকে প্রচণ্ড পছন্দ করি, এখনো করি, কিন্তু তুই তো কাছে আসতে চাস না। আমার কি দোষ? স্পষ্ট করে বলেন তো, আমাকে ভালোবাসেন নাকি আমার শরীরকে যে?
আরাফ নুবাকে চুপ করিয়ে দিয়ে বলল, আহ চুপ কর তো। তুই মানে তো তুই, পুরোটাই তো তুই রে নোবা। তোকেই তো চাইছি। দেখ না, এখনো সময় আছে, তুই রাজি হয়ে যা। বিশ্বাস কর, আমি বিয়ে করব না। নুবার রাগে শরীর কাঁপতে লাগলো। বিড়বিড় করে বলল, তবে বিয়ে করে নেন আমাকে, তখন আমি কখনোই বাধা দিব না। নুবার কথায় শব্দ করে হেসে উঠল আরাফ। হাসতে হাসতে বলল, সো ফানি। তোকে এমনিতেই তো পাচ্ছি, তাহলে বিয়ে করে কি লাভ? আর সুর টেনে আরাফ পাশ থেকে ফোন নিল। তার হবু বউয়ের একটা ছবি বেড থেকে নুবার সামনে ধরে বলল, দেখ তো, একটু ভালো করে দেখ। এই পরিটাকে ছেড়ে তোকে বিয়ে করতে ইচ্ছে হবে বল? একদম মাখন। নুবা একবার ছবির দিকে তাকালো। আসলে এই মেয়েটা অনেক সুন্দর। নুবা কিছু বলতে পারল না। বুক কাঁপছে তার। তার অগোছালো জীবনটাকে আরো এলোমেলো করে দিল। কিন্তু এখানে কি দোষ ছিল তার, যে এমন হলো? ভালোবাসায় কি পাপ? আরাফ এগিয়ে আসলো, নুবাকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিল। নুবার পুরো শরীর ভেঙে আসলো। ফুপিয়ে উঠল সে। বিড়বিড় করে বলল, আপনি প্লিজ এই বিয়েটা করবেন না। আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি। আপনি আমাকে এভাবে ছেড়ে দিতে পারেন না। আরাফ নুবার কাঁধে নাক ডোবালো। নুবা থরথর করে কেঁপে উঠল। আরাফ নুবার কাঁধে নাক ঘষে বলল, দেখ, আমিও তোকে অনেক ভালোবাসি। হয়তোবা বিয়েটা করছি, কিন্তু তুই সব সময় আমারই থাকবি। তুই শুধু সব অ্যাকসেপ্ট করে নে। আমি তোকে বিয়ে করতে পারবো না, কিন্তু আমি তোকে সব দিতে পারবো, যা একজন স্বামী একজন স্ত্রীকে দেয়। ভালোবাসা, আদর, খরচ, এ টু জেড সব কিছু, শুধু সবার আড়ালে। তুই আমার অর্ধেক স্ত্রী তো বল। আমি তোকে হারাতে চাই না, প্লিজ আমার কাছে থেকে যা। নুবার ঘৃণায় শরীর কেঁপে উঠল। এত সময় আরাফ করে হারানোর কথা ভেবে কষ্ট লাগলেও এখন তার ঘৃণায় পরিণত হলো। আরাফ ইন্ডিকেটলি তাকে লিভ ইন রিলেশনশিপে থাকতে বলছে। ইন্ডিকেটলি না, এটা ইনডাইরেক্টলি হবে মেবি, বানান ভুল আছে। আরাফ ইনডাইরেক্টলি তাকে লিভ ইন রিলেশনশিপে থাকতে বলছে, মানে তাকে দেহরক্ষী হতে বলছে। অবৈধভাবে তাকে রাখতে চাইছে। এতটা নিচুভাবে তাকে নুবা রাগে আরাফকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। রাগে কম্পিত কণ্ঠে বলল, আপনাকে ভালোবেসে যে পাপ করেছি, এটা আজ বুঝতে পারলাম। আরাফ নুবার কথা গায়ে মাখল না। হতাশা নিয়ে বলল, দেখ, তোর মতো মেয়েকে জিএফ অথবা দেহরক্ষী হিসাবে রাখা যায়, বাট বিয়ে করা যায় না। তুই বা যখন কেউ আমাকে তোর ব্যাপারে জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? আমার বউ আমার বাড়ির কাজের লোক? সমাজ আমার উপর ছিছি করবে। এর থেকে ভালো তুই আমার কথা শুন। তুইও সুখে থাকবি, আমিও। নুবা আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। চোখের পানি মুছতে মুছতে বাইরে চলে আসলো। আরাফ ভেতর থেকে চিৎকার করে বলল, আই লাভ ইউ নোবাজান। তুই আমাকে বুঝলি না। আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি তোকে প্রচণ্ড ভালোবাসি। এইসব কথা ভেবে নুবার নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করলো। কোন হুজুগে পড়ে সে ভালোবাসা নামে পাপ করেছিল কে জানে। সে নিজের কপাল চাপড়িয়ে কাঁদলো। এরপর নুবা তাদের সম্পর্কের ইতি টেনেছিল, কিন্তু আরাফ টানেনি। সে সুযোগ পেলেই নুবার সামনে ধ্যান ধ্যান করতে থাকতো। সে নাকি সত্যি নাকি নুবাকে ভালোবাসে। আর নুবা এইসব শুনে হাসতো, কারণ নুবা জানতো আরাফ শুধুমাত্র তাকে কাছে টানার জন্য এইসব করছে। কাজ শেষ হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে। নুবা জানে আরাফ চাইলে জোরাজুরি করতে পারতো, তবে সে করবে না। সে চায় নুবা নিজ ইচ্ছায় ধরা দিক, কারণ জোর জবরদস্তি করলে যদি নুবা সবাইকে সবকিছু বলে দেয়, এইটাই মেইন কারণ। নুবা আরাফকে এড়িয়ে চলতে শুরু করে। আরাফ বলতে থাকে, তুই আমাকে ইগনোর কেন করছিস? আমি কি একবারও বলেছি আমি তোকে ছাড়তে চাই? আমি তোকে ছাড়া মরে যাব। সব কিছু অ্যাকসেপ্ট করে নে না জান। তুই তো আমারই থাকবি, শুধু আমার। কিন্তু নুবা পুরোপুরি এইসব উপেক্ষা করত। এভাবেই সময় চলতে থাকে। নুবা একটা টমার ভেতর দিয়ে যেতে থাকে। গতকাল বিয়ের দাওয়াত দিতে বাড়ির সবাই বের হয়, সাথে নুবার মাও যায়। কারণ আমিনা বেগম গরমে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে যেখানে যায় হাজরাকে সাথে রাখে। নুবার কলেজ বন্ধ থাকায় সে এটাই বাসায় ছিল। তবে বিপত্তি ঘটে তখন যখন আরাফ সময়ের আগেই বাড়িতে চলে আসে।
আরাফ বাসায় ফিরে জানতে পারে বাসায় কেউ নেই। অতঃপর এটাও টের পায় নুবা বাসায়। আরাফ ফ্রেশ হয়ে নুবা আর তার মায়ের রুমে গেল। নুবা আর তার মা একসাথেই থাকে। আরাফ রুমে প্রবেশ করে দেখল নুবা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আরাফ শুকনো ঢোক গিলে এগিয়ে গেল। সে আস্তে করে নুবার পাশে বসল। নুবার এলোমেলো চুল, ফুলা ফুলা মুখ আরাফের কাছে প্রচন্ড ভালো লাগলো। আরাফ চুলগুলো সরিয়ে গালে স্লাইড করতে লাগলো আর বিড়বিড় করে বলল, নুবা, উঠে পড় যান, মেরে ফেলবি নাকি? নুবা গালে কার স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠল। আরাফের মুখে চমৎকার হাসি ফুটে উঠল, তবে তার হাতটা একটু বেলাগাম হয়ে গেল। আরাফ আবারও ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো নুবার গাল। এবার নুবা ফাল দিয়ে উঠে বসল। সামনের মানুষটাকে দেখে সে ভূত দেখার মতো চমকে গেল। আরাফ মুচকি হাসলো। আরাফের হাসিতে নুবার শরীর আর জ্বলে উঠল। আপনি এখানে কি করছেন? বলতে বলতে নুবা বাম হাত হাতড়িয়ে বিছানা থেকে ওড়না তুলে নিয়ে নিজেকে মুড়িয়ে নিল। আরাফ বিছানায় উঠে বসল। নুবা হাঁটুতে ভর করে পিছিয়ে গেল। আরাফ ঠোঁট হেলিয়ে হাসে, বলল, আমার বাড়ি, আমার রুম, হাসবো না? নুবা তেতে উঠল। আরাফ তার দিকে একটু এগিয়ে আসতেই নুবা লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। আরাফ বিরক্ত হলো। নুবার আগে কাঁপতে কাঁপতে বলল, আপনি কোন সাহসে আমার পারমিশন ব্যতীত আমার রুমে আসছেন? নুবার কথায় আরাফ শব্দ করে হাসতে শুরু করলো। পরপরই বলে উঠল, তুই হয়তো বা বলে যাচ্ছিস যে আমার বাড়ি, আমার রুম, আমার প্রেমিকা, আমি ব্যতীত কার আসার সাহস আছে, আর তুই বলছিস পারমিশন নিতে? ভালো মতো বলছি, রুম থেকে বের হন। কেন? তোর রুম, আর না গেলে কি করবি তুই? নুবা বুঝতে পারলো আরাফ যাবে না, তাই নুবা চলে যেতে চাইলো, তবে আরাফ যেতে দিল না। নুবার হাতে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। পরপরই বিছানার সাথে নুবরা দুই হাত শক্ত করে চেপে ধরল। নুবা ভয়ে নুয়ে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি শুরু করেছেন আপনি? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি? নুবা আরাফের সাথে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। সে একদমই কাঁদতে চায় না, নিজেকে এই পরিস্থিতিতে শক্ত রাখতে চায়, তবে সে একদমই পারছে না। নুবা ফুপিয়ে উঠে বলল, কি পাপ করেছিলাম যে এভাবে শাস্তি দিচ্ছেন? আমার ক্ষতি করে আপনি কি পাবেন? কেন এমন করছেন? আরাফ নুবার মুখের সন্নিকটে চলে আসলো। নুবা মুখ ফিরিয়ে নিল। আরাফ বিড়বিড় করে বলল, তুই এটা বলতে পারলি নুবা? আমি তোর ক্ষতি করতে চাইবো? আমি তোকে ভালোবাসি। আই স্টিল লাভ উইথ ইউ। তুই আমাকে বুঝিস না কেন? উল্টো আমাকে অপরাধী করছিস। নুবা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার স্বরূপ বলল, এটা আপনার ভালোবাসা না, নোংরামি। আপনি একটা চরিত্রহীন লম্পট। আমাকে ভালোবাসলে কখনই আপনি অন্য কাউকে বিয়ে করতে রাজি হতেন না, আর না এভাবে দেহের লোভে আমাকে ফোর্স করতে পারতেন। বলেই নুবা হু হু করে কেঁদে উঠল। আরাফ নুবা কথায় একটু হাসল, অতঃপর গম্ভীর আর স্পষ্ট কণ্ঠে বলল, আমি একবারে তোকে বলেছি আমি তোকে ছেড়ে দিব? আমি তোকে ভালোবাসি, তুই আমার সব জান। আমি শুধু তোকে পরিবার আর সমাজের সামনে স্বীকৃতি দিতে পারবো না, তা ব্যতীত তুই আমার সব। আমি তো বলেছি আমি বিয়ে করলেও কি তুই তো আমারই থাকবি। এই বিয়েটা শুধু লোক দেখানোর জন্য, তাছাড়া তুই আমার সব। নুবা কিছু শুনতে চাইল না, দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন, ছাড়ুন, কতবার বলবো? আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে থাকার। কিন্তু আমার তো আছে, তোকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা চল বিয়ে করে নি, তারপর তো তুই আমাকে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি। নুবার ঘৃণায় লজ্জায় শরীর পাকিয়ে আসলো। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি কোনো কাপুরুষের স্ত্রী হতে চাই না, যে সমাজ আর পরিবারের ভয়ে নিজ ভালোবাসা দূরে সরিয়ে দেয়, গোপন রাখে। হো, অবশ্য কিছুই ভালোবাসা না, সব আপনার নাটক ছিল। আরাফ আফসোসের সুর টেনে বলল, তুই সবার সামনে স্ত্রী হওয়ার যোগ্য বল? সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি বলবো যে তুই কে? তুই কি চাস আমি সবার সামনে লজ্জা পাই, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করুক? বল। নুবা অধৈর্য হয়ে গেল। গলা ফাটিয়ে আর্তনাদ করে বলল,
আমি বলিনি আমার কাছে আসতে, আমাকে স্ত্রী বানাতে। আমাকে শান্তি দিন, আমার আপনার প্রয়োজন নেই। দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। আরাফের কথার সুর আবরাও এক জায়গায় যেয়ে আটকালো। কিন্তু আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো কি করে? আরাফের যুক্তি ছাড়া কথাবার্তা নুবার সহ্য হলো না। সাপের মতো মোচড় মেরে আরাফ থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। আরাফ অনুনয় করলো, নুবাকে বোঝানোর চেষ্টা করলো। আরাফের মোটেও জোরাজুরি পছন্দ না, তাই নুবার পায়ে তেলাচ্ছে। আরাফ চায় নুবা তাকে সাদরে গ্রহণ করুক, তাও অবৈধভাবে। কিন্তু আদৌ কোনো ভদ্র পরিবারের মেয়ে কি এটা করতে চাইবে? আরাফ নুবাকে বিয়ে করবে না, কিন্তু তার সাথে রাখতে চায়। কেমন ভালোবাসা এটা! কিন্তু নুবা ভালো মতোই জানে আরাফ শুধু তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য এইসব করছে। কিন্তু নুবা আদেও এইসব চায় না, কখনো না। আরাফ নুবাকে বোঝাতে শুরু করলো। আস্তে আস্তে কথাবার্তার ভিতরে নুবা নিজেকে বাঁচাতে পালিয়ে গেল। এরপর কি হয়েছে সবার তো জানাই। এইসব ভাবতে ভাবতে নুবা ফুঁপিয়ে উঠল। রাতটা কোনো মতে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে নুবা কলেজে চলে গেল, কারণ সে আরাফের মুখোমুখি হতে চায় না। নুবা কলেজ শেষ করে আনমনে কলেজ থেকে বের হয়ে গেল। কলেজে তার তেমন কোনো বন্ধু নেই, আর কারোর সাথে কথাও বলে না সে। নুবা কালকে কথা ভাবতে ভাবতে অতিষ্ঠ হয়ে পড়েছে যে আরাফ কি করে এমন করলো। নুবা কলেজ মাঠ পার করে রাস্তার সামনে আসতে দেখলো আরাফের গাড়ি দাঁড়িয়ে আছে। তবে সে এটা নয়, তার সাথে তার হবু বউ ঈশিতাও আছে। নুবা 2 কদম পিছিয়ে গেল। 2 হাত দিয়ে ব্যাগের হাতল খামচে ধরে চেয়ে রইল। ঈশিতা মিষ্টি হেসে বলল, ফ্রেন্ডের সাথে এসেছি, না হলে অবশ্যই তোমাকে নিয়ে যেতাম। আরাফ হেসে বলল, সমস্যা নেই, এখন ঘুরে নাও, বিয়ের পর সারাদিন বাহুডোরি আটকে রাখবো। ঈশিতা মুচকি হাসল। আরাফ ঈশিতার ঠোঁট দুটো আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। ঈশিতা আরাফকে কিছু সময় জড়িয়ে ধরে বাই বলে চলে গেল। নুবা পুরো দৃশ্যটা দেখে নীরবে ফিসফিস করে বলল, মানুষ কতটা জঘন্য হলে কাউকে এইভাবে ঠকাতে পারে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে হাঁটা দিল। নুবার পিছনে পিছনে আরও একটা ছেলে দৌড়ে আসলো, নুবাকে ডাকতে লাগলো। নুবা দাঁড়িয়ে গেল, পিছনে ঘুরে দেখলো তার ক্লাসমেট। নুবা থামতে এই ছেলেটা হাঁপিয়ে উঠে বলল, নুবা, তোমার নোটবুকটা ফেলে এসেছিলে। নুবা দাঁত হেলিয়ে হেসে নোটবুকটা নিয়ে বলল, থ্যাঙ্কস, ভুলে গিয়েছিলাম। সমস্যা নেই, পরের বার থেকে খেয়াল রাখবে। হুম। ছেলেটা ব্যাংক থেকে পানি খেয়ে বোতলের মুখ আটকাতে আটকাতে বলল। তা কোথায় যাচ্ছ? নুবা হাঁটতে হাঁটতে বলল, বাসায়। সামনে তো এক্সাম, প্রিপারেশন কেমন? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই তো ভালোই। নুবা ছেলেটার সাথে কথা বলতে বলতে এগিয়ে যেতে লাগলো। তখনই খেয়াল করলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। নুবা উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে লাগলেই আরাফ নুবার হাত ধরে ফেলল। নুবা বিরক্তি নিয়ে বলল, হাত ছাড়ুন। আরাফ নুবার কথায় পাত্তা না দিয়ে সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই কে রে তুই? ওর পিছনে ঘুরছিস কেন? ছেলেটা ভুরু কুঁচকে এক পলক নুবার ধরে রাখা হাতের দিকে তাকিয়ে বলল। আপনি কে? ওর হাত ধরছেন কেন? আরাফ ছেলেটাকে মারার উদ্দেশ্যে রুখে গেল। আমি কে তুই জেনে কি করবি রে? ছেলেটার 2 কদম পিছিয়ে গেল। আরাফ ছেলেটাকে শাসিয়ে বলল। ওর থেকে দূরে থাকবি। নুবার আগে দাঁতে দাঁত চেপে হাত ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ুন। আরাফ নুবার দিকে তাকালো, দাঁত কিড়মিড় করে উঠল। এই, আর তুই ছেলেদের সাথে গুড়া কবে থেকে শুরু করলি রে? নুবা কিছুটা চেঁচিয়ে উঠল। আমি যা ইচ্ছে তাই করি, আপনার কি? হাত ছাড়ুন বলছি। চুপ, গলা হয়েছে? কাল থেকে দেখছি আমার কোনো দাম নেই তোর কাছে। আপনার মতো চরিত্রহীন আমার কাছে কোনো মাইনে রাখে না। উফ। নুবা নিজের সর্বোচ্চটা দিয়ে হাত ছাড়িয়ে নিল। অতঃপর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো আরাফ। বিরক্তি নিয়ে পিছন পিছন যে বলতে লাগলো, গাড়িতে উঠ, আমিও বাসায় যাচ্ছি।
নুবা হাঁটার গতি বাড়িয়ে তাচ্ছিল্য করে বলল, আপনার গাড়িতে উঠলে বাড়িতে নয়, বরং মর্গে পৌঁছে যাব আমি। আপনার যা চরিত্র, ফুলের মতো পবিত্র। বাড়িতে নিজের আসল রূপ দেখান, গাড়িতে উঠিয়ে রেপ করে মেরে ফেলবেন না, এটার কি গ্যারান্টি? হ্যাঁ, আপনার মতো আস্ত একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে এই নোবা কখনো যাবে না। একটু বেশি বলছিস না তুই? বলা তো মাত্র শুরু করেছি, কই বেশি দেখলেন আপনি? হ্যাঁ, আপনার চরিত্র অনুযায়ী কমই বলেছি। ছি। তোকে ভালোবাসি দেখে তোর পিছন পিছন ঘুরছি, না হলে আমার কি ঠেকা পড়ছে তোর পিছনে ঘোরার? এত ভালোবাসেন দেখে অন্য নারীর ঠোঁটে চুমু খান, প্রেমিকার ইজ্জত নিয়ে টানাটানি করেন। আপনার এই ভালোবাসা নামে নোংরামি আমার প্রয়োজন নেই। আমার পেছনে না ঘুরে আমাকে উদ্ধার করুন। নুবা আর কথা বাড়ালো না। সামনে থেকে একটা রিকশা ডেকে চলে গেল। আরাফ দাঁতে দাঁত চেপে নুবার কথাগুলো শুনতে লাগলো। বাড়িতে ফিরে নুবা ক্লান্ত হয়ে পড়ল। সবাই কাজে ব্যস্ত। বাড়িতে ছোট ছেলের বিয়ে বলে কথা। অন্যদিক দিয়ে ভাইয়ের বিয়ের পর আরশি দেশের বাইরে চলে যাবে পড়ালেখার জন্য। বিশেষ করে আরশি চলে যাচ্ছে দেখে আরাফকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া না হয় বাড়ি ফাঁকা হয়ে যাবে। নুবা বাড়িতে ফিরে মায়ের কাজে হাত লাগালো। সে চায় এইসব কিছু থেকে দূরে সরে যেতে। নুবা বাড়িতে ফেরার পরপরই আরাফ ফিরল। আরাফ এসেই রান্নাঘরে গেল। যে দেখলো নুবার মায়ের সাথে কাজ করছে। নুবার মা আরাফকে দেখে মিষ্টি হেসে বলল, কি লাগবে বাবা? এক গ্লাস ঠান্ডা পানি দেন তো আন্টি। শরবত করে দেব? আরাফ কিছু বলার আগেই নুবা বলে উঠল, যা বলছে তাই দাও না, শুধু শুধু জিজ্ঞেস করে নিজের কাজ বাড়াও। নুবার মা মেয়েকে চোখ গরম দিয়ে চুপ থাকতে বলল। আরাফ এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, তাহলে শরবত করে দাও। নুবার মা হাজেরা বেগম উঠে গেল শরবত করতে। আরাফ নুবার কাছে এসে ঝুঁকে দাঁড়ালো, ফিসফিস করে বলল, দেখলি তোর যোগ্যতা কোথায়? আমি এসে হুকুম করছি আর তুই কাজ করছিস, তারপরও তুই আমাকে বুঝিস না আমি তোকে কতটা বা। নুবা শব্দ করে পায়ের তলে থাকা বটি ফ্লোরে রাখলো। তার মাকে চেঁচিয়ে বলল, তরকারি পুড়ে যাচ্ছে মা, আগে এসে এটা দেখো। নুবার মা পিছন ফিরে বলল। তুই একটু দেখ, আমি শরবতটা বানিয়ে আনছি। নুবা উঠে দাঁড়ালো। ওড়না দিয়ে তরকারি থেকে সরিয়ে দেখতে লাগলো কি হয়েছে। আরাফ পিছনে দাঁড়িয়ে রইল। নুবা বিড়বিড় করে বলল, খুন করা পাপ না হলে বটি দিয়ে কুপিয়ে চরিত্রহীনদের খুন করতাম। আরাফ নুবার কথায় শব্দ করে হেসে রান্নাঘর থেকে বের হয়ে গেল। সন্ধ্যার সময় গরম গরম ধোয়া ওঠা চার সাথে কুড়মুড়ে বিস্কুট রাখা হয়েছে। আরাফ, আরশি, আমেনা বেগম লিভিং রুমে সবে সন্ধ্যার হালকা নাস্তা করছে। বাড়ির মালিন হারুন শাহরিয়ার মির্জা এখনো ফেরেনি। সে ফিরতে দেরি আছে। সবাই মিলে বিয়ে নিয়ে আলোচনা করছে। নুবা সকল টেবিল মুছে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘরে রাখলো। হাজেরা বেগম একটু ঘুমাচ্ছে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই নুবা সব কাজ করছে। নুবা ফিরে এসে বিস্কুটের প্লেট নিতে ঝুঁকলে খেয়াল করলো আরাফ চেয়ে আছে। তার চক্ষুদয় কোনখানে নুবরা বুঝতে দেরি হলো না। নুবা দাঁতে দাঁত চেপে তাড়াতাড়ি এক হাতে বুকে চেপে ধরলো। ওড়না আরো টেনে সোজা হয়ে দাঁড়ালো। নুবার ইচ্ছে করলো বিস্কুটের প্লেট আরাফের মুখ বরাবর ছুঁড়ে মারতে, তবে সে পারল না। আরাফ গলা ছেড়ে কাশলো, শান্ত কণ্ঠে বলল, দেখ তো নোবা, এই যে এখানে ময়লা একটু মুছে দে। নুবা ময়লা মুছলো ঠিকই, কিন্তু ঝুঁকলো না। আরাফ বিরক্ত হলো। নুবা কাজ শেষ করে আমিনাকে বলল। আর কোনো কাজ বাকি আছে চাচি? আমিনা নুবার ক্লান্ত মুখ দেখে মিষ্টি হেসে বলল, আর কিছু করতে হবে না, তুই যে রেস্ট নে। হুম। নুবা ভেজা হাত ওড়নায় মুছে এগিয়ে গেল। তখনই কলিং বেল বেজে উঠল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি দেখছি। নুবা ক্লান্ত শরীরে যেয়ে দরজা খুলে দিল। সামনে তাকাতেই ভুরু কুঁচকে বলল, আপনি কে? সামনের লোকটা উত্তর দিল না, শুধু চেয়ে রইল। নুবা বিয়াক্কেল বনে গেল, কারণ বাইরের কিছুটা অন্যকার থাকায় লোকটার চেহারাও বোঝা যাচ্ছে না। সাথে লোকটা একটু
বেশি লম্বা। লোকটা একটু এগিয়ে আসলো। হালকা আলোতে লোকটার চেহারা স্পষ্ট হলো। নুবা আতঙ্কে উঠল, 2 কদম পিছিয়ে গেল। প্রথম ধাক্কা সে খেলো আরাফকে দেখে, দ্বিতীয় ধাক্কা খেলো তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। নুবা আতঙ্কিত হয়ে কম্পিত কণ্ঠে বলল, আপনি আপনি না ভিতরে ছিলেন? আর আর রক্ত? চাচি, চাচি! নুবা চিৎকার করতে লাগলো। বরাবরই সামনে দাঁড়ানো লোকটার শব্দ পছন্দ না, সে নীরব থাকতে পছন্দ করে। নুবার চিৎকার তার মস্তিষ্কে পৌঁছাতেই আগুন টকবক করে উঠল। লোকটা ঠাস করে নুবার গালে একটা চড় বসিয়ে দিল। নুবা প্রায় ঘুরে পড়ে গেল। লোকটা মুখে এক আঙুল ঠেকিয়ে ভয়ঙ্কর চোখে নুবাকে ইরাশা করে বলল, শ্, নুবার মাথা ঘুরে উঠল। নুবা হাতের সাহায্যে ভয়ে পিছিয়ে গেল। এদিকে চিৎকার শুনে লিভিং রুমে থেকে আরাফ, আরশি সহ আমিনা বেগম দৌড়ে আসলো। আমিনা বেগম সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নুয়ে পড়ল। কাতর কণ্ঠে বলল, আরহাম, বাবা তুই? আরশি যে তাড়াতাড়ি নুবাকে আগলে নিল। নুবা প্রচণ্ড ভয় পেয়েছে। পরপরই আরাফকে দেখে আরো ভয় পেল। আরাফ এখানে থাকলে ওখানে কে দাঁড়িয়ে আছে? আরশি নুবার হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে, বললি কি করে? নুবা আঙুলের ইশারায় আরহামকে দেখিয়ে বলল। আরশি প্রথমবার আরহামের দিকে তাকিয়ে থমকে গেল। আরাফও কিছুটা ভড়কে গেল। আমিনা বেগম দৌড়ে যেয়ে ছেলেকে জাপটে ধরল। হু হু করে কেঁদে উঠল। পরপরই ছেলেকে ছেড়ে ছেলের 2 গালে হাত রেখে বলল, আমি ভাবতে পারিনি তুই আসবি। কেমন আছিস বাবা? আরহাম মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। Don't cry, Mom. এতদিন পর ছেলের কণ্ঠ শুনে আমিনা বেগম আরো আবেগ প্রফুল্ল হয়ে গেল। পরপরই খেয়াল করলো আরহাম একা নয়, সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে। সাথে তার মা, ছেলে রক্তাক্ত। আমিনা বেগম বিচলিত হলো, চিন্তিত কণ্ঠে বলল, এই কি হয়েছে তোর? এই রক্ত কি হয়েছে? এই বাচ্চা কার? আরহাম মায়ের এক হাত শক্ত করে ধরে বলল, It was just a simple accident, Mom. Don't be afraid. I'm fine. কোথাও লাগেনি তো? No, I need rest now. I'm a child. Her name is Ira. She's very innocent. Can you take care of Ira for 30 minutes? I'll come freshen up. কেন নয়, তুই যা। তোর রুম এখনো গুছিয়ে রাখি। আমি জানতাম তুই আসবি। আরহাম মাকে আলতো করে জড়িয়ে ধরে আয়রাকে তার মায়ের কোলে দিয়ে চলে গেল। লিভিং রুমে নীরবতা বইছে। আরশি নুবার গালে বরফ ধরে চিন্তিত হয়ে বসে আছে। নুবা এখনো স্তব হয়ে আছে। বেচারা একটা থাপ্পড় খেয়ে প্রায় হুঁশ হারিয়েছে। আরাফ বিরক্ত, তার মাথা ভনভন করে ঘুরছে। অন্যদিকে আমিনা বেগম আয়রাকে কোলে নিয়ে নীরবে বসে আছে, যেন জ্যান্ত পুতুল হাতে নিয়ে বসে আছে। আমিনা বেগম ভাবতে পারছে না কোলে থাকা বাচ্চাটা তার নাতনি, তার ছেলে তাদের না জানিয়ে বিয়ে করেছে, তার উপর একটা বাচ্চাও হয়েছে। এটা বড় কথা নয় যে সে না জানিয়ে বিয়ে করেছে, বড় কথা হচ্ছে সে বিয়ে করেছে। আর কোন মেয়ে এই পাগলকে বিয়ে করেছে? আশ্চর্য। নুবা আরশির হাত থেকে বরফ নিয়ে নিজে ঢালতে শুরু করলো। পরপরই বিড়বিড় করে বলল, এটা কি আরহাম ভাই আপু? আরশি মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। নুবা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার দোষটা কি ছিল আপু? হুদা কামে থাপ্পড় কেন মারলো? আরশি কপাল চাপড়ালো, চোখ টিপ টিপ করে বলল, ভাইয়া শোরগোল পছন্দ করে না। হি হেট স্ক্রিমিং। তাই বলে আমায় মারবে? চেনা নেই জানা নেই। তোর ভাগ্য ভালো মেরেছে। ইউ নো দ্যাট সিস, মাই ব্রাদার ইজ ভেরি অ্যাংরি। নুবা ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলল, উনি তো একদম তোমার ছোট ভাইয়ের মতো দেখতে। কিন্তু একটু ভালো মতো খেয়াল করিস। খেয়াল করতে বলেছি দেখে আমার চেয়ে থাকিস না। মানে ঝড়ের গতিতে থাপ্পড় মারতে পারে। ও কিন্তু আরাফের মতো না, ওর থেকে গুনে গুনে 4 বছর বড়। সাবধানেই চলবে, ও ভুল পছন্দ করে না। নুবা মাথা ঝুঁকালো।
আর মনে মনে ভাবলো আরাফের মতো না হলেই ভালো। আমিনা বেগম ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরাফ, তোর বাবাকে কল দে, বল আরহাম এসেছে। আরাফ বিরক্তি নিয়ে বলল, আমি কেন বলতে যাব? তুমি ডেকেছো, তুমি বলো। আরাফ, যা বলছি তাই কর। মা প্লিজ, তুমি ওকে কেন ডাকছো? আমার বিয়েটা নষ্ট করে ছাড়বে। কখনকার আমিনা ধমক দিয়ে বলল, চুপ, বেশি কথা বলিস। তোর বাপকে কল দিয়ে বাসায় আসতে বল। ফোনে বলার দরকার নেই, হার্ট অ্যাটাক করতে পারে। কিছু মুহূর্তে এভাবে কেটে গেল। পরপরই উপর থেকে আরামের শব্দ শোনা গেল। সে করিডোরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, Mom, my luggage is in the car. Bring it. বলেই সে চলে গেল। আমিনা বেগম আরাফের দিকে তাকালো। আরাফ ঠোঁট দুটো ফাঁক করে বলল, আমি কেন? আরাফ লাগেজ এনে লিভিং রুমে রেখে বলল, জাস্ট ওয়ান লাগেজ? তোমার ছেলে এত বছর পর দেশে ফিরেছে, তাও তোর হাতে আমাদের জন্য কিছু জুটেনি? তোর সাত কপালের ভাগ্য যে ও সাধারণভাবে এই বাড়িতে পা রেখেছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এসে একজনকে থাপ্পড় মেরে হাতমরা করে রেখেছে। আরাফের কথায় নুবা মুখ বাঁকালো। এই লোকটার কথাও তার অসহ্য লাগে। আমিনা বেগম ছেলেকে ইশারা করে বলল, যা, এটা রুমে দিয়ে আয়। আরাফ ভুরুকুসকে বলল, আমি কখনো যাব না। পারলে তুমি যাও তোমার জল্লাদ ছেলের কাছে। আর সে যা তো মা, দিয়ে আয়। আরশি হতভম্ব হয়ে বলল। পাগল হয়ে গেছো? আমিনা এবার নুবার দিকে তাকালো। নুবা বুঝতে পেরে মাথা ঝুঁকিয়ে বলল, না না চাচি, আমি আবারও থাপ্পড় খেতে চাই না, এখানে লাল হয়ে আছে। আরশি আর নুবা আরহামের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আরশি ভিতরে যাচ্ছে তো যাচ্ছে না, আর নুবা তো আরশির জামা ধরে দাঁড়িয়ে আছে। এক থাপ্পড় খেয়ে সে বুঝে গেছে এটা কোন চিজ। আরশি ভিতরে উকি মেরে বলল, বোন, এটা রেখে আয়। নুবা চোখ বড় বড় করে বলল। না না, তুমি যাও। আরশি ঠোঁটে ঠোঁট চেপে বলল, নুবা, আমার এখনো বিয়েই হয়নি। ভাইয়ের হাতে মরে শহীদ হতে চাই না। আমি মরে গেলে আমার ভবিষ্যৎ জামাইয়ের বাচ্চাদের কে দেখবে, বোঝার চেষ্টা কর। আমারও বিয়ে হয়নি, আমিও যাব না। আচ্ছা চল, দুজনে মিলেই যাই। নুবা মাথা নাড়ালো। দুজনে একসাথে যে লাগেজ ভিতরে রাখলো। তখনই খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। বগার পার হলো। আরহামের না ব্যাকগ্রাউন্ড ভালো, না তার স্বভাব। ভাই বোন হলেও তাদের ভিতরে দূরত্ব অনেক। কথা হয় না বললেই চলে। আরহামকে সবাই এড়িয়ে চলে। এরও কারণ আছে বটে, তা পরে জানা যাবে। আরশি বগার পার হলেও নুবা হতে পারল না। আরশির জামা টেনে দাঁড়িয়ে থাকায় হ্যাঁচকা টান লাগায় মুখ থুবড়ে নিচে পড়ল। এদিকে আরশি বাইরে এসে পিছনে হাত বুলিয়ে নুবাকে খুঁজল। পরপরই দেখল নুবা নেই। আরশির ঠোঁটে ঠোঁট চেপে বিড়বিড় করে বলল, আজ এই পোল্ট্রি মুরগি শেষ, আল্লাহ বাঁচাও। আরহাম ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে নুবার দিকেই আসতে লাগলো। নুবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে বিছানার নিচে ঢুকে পড়ল। অনাবর তার বুক কাঁপছে। বাড়ির সবাই যেহেতু আরহামকে এত ভয় পায়, তার মানে এর কোনো অস্বাভাবিক কারণ আছে। আর নুবা থাপ্পড় খেয়ে এতটুকু আন্দাজ করতে পেরেছে আরহাম সুবিধার নয়। আরহাম এসে লাকেজ খুলল। নুবা আরহামের পা দেখতে পারছে। আরহামের পা দেখে আর একটু ভয় পেল নুবা। এক পায়ের পাতায় কি কাটাছেঁড়া দাগ। নুবা চোখ বন্ধ করে নিল। তখনই ঘটল বিপত্তি। আরহামের হাত থেকে কিছু একটা ছুটে নিচে পড়ল, যা গড়িয়ে গড়িয়ে নুবার কাছে এসে থামল। নুবা টের পেল আরহাম নিচু হচ্ছে জিনিসটা তোলার জন্য। নুবা ভেবে না পেয়ে জিনিসটাকে বাইরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। আরহাম নিচে ঝুঁকার আগেই হামাগুড়ি দিয়ে বিছানার তল থেকে বের হয়ে দরজার কাছে যেয়ে লুকালো। আরহাম নিজের প্রয়োজনীয় জিনিসটা হাতে তুলে নিয়ে এক পলক বিছানার দিকে তাকালো। পরপরই ক্ষুণ্ণ চোখ দিয়ে পাশে পাশে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। অন্যদিকে নুবা দরজার পিছনে শটান হয়ে দাঁড়িয়ে আছে।
তার ইচ্ছা সুযোগ পেলেই দৌড় দিবে। সে ঘাড় কাত করে চোখ খিচিয়ে দাঁড়িয়ে আছে। তখনই দরজা খোলার শব্দ হলো। দরজা আস্তে আস্তে নুবার সামনে থেকে সরে গেল। নুবার ভাব গতি টের পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে টিপ টিপ সামনে তাকাতেই দেখলো আরহাম ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে আছে। নুবা ভয়ে আঁতকে উঠল। পরক্ষণেই আরো খেয়াল করলো আরহামের এক হাতে সূক্ষ্ম ছুরি, যা ঠিক তার ডান পাশের গলার শিরায় সাথে ঠেকানো। একটুও নড়চড় হলে সে এখনই এই মুহূর্তে এখানেই শেষ। নুবার কপাল বেয়ে টুপ করে ঘাম গড়িয়ে পড়ল। আজ কি বিপদে পড়ল। সে একটা আপদ নিয়ে বাঁচে না, আর একটা এসে জুটেছে। লুবা প্রথমে ভয়ে চিৎকার করতে নিলেও করল না। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে একটু কেঁপে উঠল। আরহাম হাতের চাকু একটু গেঁথে দিল। নুবা তিরতির করে কেঁপে উঠল, এক আঙুল দিয়ে মুখে ঠেকালো যেন। শব্দ করা যায় বারণ। আরহাম শান্ত কণ্ঠে বলল, Who are you? নুবা কিছু বলবে যে তার মুখই খুলছে না। আরামের মুখের দিকে তাকিয়ে সে আরো জমে গেছে। তখন অন্ধকার না থাকায় মুখ ভালো মতো না দেখতে পারলে এখন তার কাছে সব স্পষ্ট। আরহামের মুখে গালে একটা ফাড়া দাগ, ভুরুর উপরে একটা, চোখের শিরাগুলো কেমন যেন অদ্ভুত, পুরাই ভুতুড়ে। আরহাম দ্বিতীয়বার কিছু বলার আগেই পেছন থেকে আমিনা বিচলিত কণ্ঠে বলে উঠল, বাবা, ও বাড়িরই সদস্য। ওই যে তোর ইয়াস আঙ্কেলের মেয়ে। ছাড় বাবা। আরহাম সরে দাঁড়ালো। নুবা ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে নিচে বসে পড়ল। হামাগুড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমিনা বেগম একটু কম্পিত আর শান্ত কণ্ঠে বলল, ওর নাম নোবা বাবা। ও মা হাজেরা এখানে থাকে, তুই দেখলে চিনবি। ওরা পর কেউ না, কাউকে কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? বুঝতে পারছিস? আরহাম ছোট্ট করে বলল। নুবা গলায় হাত রেখে ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আমিনা কপালে হাত দিয়ে বলল, এবার চুপ করবি? নুবা কান্নার তেজ বাড়িয়ে বলল, চুপ করতে বলছো? তোমার ছেলের হাতে এক্ষুনি খুন হয়ে যেতাম। দেখো রক্ত বের হচ্ছে, একদম শিরার উপর ধরেছিল। তুমি না আসলে আজ আমার মৃত্যুর 1 ঘন্টা হয়ে যেত। আরশি অন্যদিকে মুখ করে বসে আছে। নুবা আরশির দিকে তাকিয়ে বলল, আর কখনো তোমাকে বিশ্বাস করব না। আমাকে একা ফেলে চলে আসছো। তোমার ভাই সাইকো নাকি? হ্যাঁ, দেখে তো স্বাভাবিক মনে হয় না। আমিনা আশেপাশে তাকালো। পরপরই নুবাকে ধমক দিয়ে বলল, মুখটা অফ রাখা যায় না? ওর একটু সমস্যা আছে, এই কথাটা মাথায় রাখ যে ও অচেনা মানুষ বা চিল্লাচিল্লি পছন্দ করে না। সব সময় দূরে থাকবি, না হলে পরের বার আমি কিছু করতে পারবো না। এটাকে বাসায় কেন রাখছো? আমাকে মারার জন্য? আর কখনো তোমার জন্য কোনো ছেলের কাছে আমাকে পাঠাবে না। কোনো ছেলের জন্যই না। না আরাফ, না আরহাম। আরাফ চুপচাপ নুবার দিকে তাকিয়ে রইল। ভয় পাওয়ার ফলে গাল দুটো লাল হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আছে। তার বেশ ভালোই লাগছে। আরফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নুবা দাঁতে দাঁত চাপলো। চোখের পানি মুছে আরশির পিছনে যেয়ে বসলো। আয়রা মুখ দিয়ে শব্দ তুলে কান্নার প্রথম ধাপ পার করে কান্না করার চেষ্টা করছে। সবাই গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। নুবা আয়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার ছেলে মনে হয় কোনো বিদেশি আপাকে বিয়ে করেছে চাচি। দেখো, তোমার নাতনি দেখতে একদম বিদেশিদের মতো। আমিনা বেগম এক পলক আয়রার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, হয়তোবা। ওর মতো মানুষের সাথে কোন দেশি মেয়ে বিয়ে করবে? তাদের কথাবার্তার ভেতরে আরহাম এসে হাজির হলো। সবাই যে যার মতো দূরে সরে গেল। নুবা একটু কেটে পড়তে চাইল, তবে আরশি যেতে দিল না। তাকে ধরে বেঁধে রেখে দিল। আরহাম এসে আয়রাকে কোলে নিল। আয়রা 2 হাত মুখ খিচে কেঁদে উঠল। আরহাম আয়রার গাল ছুঁয়ে দিল, ফিসফিস করে বলল, Don't cry. You know, Ted doesn't like screaming. আরহামের কথা শুনে আরশি নুবার দিকে একবার তাকালো। নুবা আরশির দিকে তাকালো, হয়তোবা বলার চেষ্টা করলো। বাচ্চা কি এসব বোঝে? আমিনা বেগম ছেলের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল,
বাবা, ওরা বুঝে না। ওরা এভাবে কান্না করে, হয়তোবা ক্ষুধা লেগেছে। আরহাম মায়ের দিকে তাকিয়ে বলল, Make some milk and feed it to her. আমিনা বেগম ছেলের কঠিন কঠিন মুখ দেখে একটু হাসার চেষ্টা করে বললেন, ও তো অনেক ছোট, ওকে গরুর বা বাজারে দুধ খাওয়ালে হবে না। এখন ওর মায়ের দুধ প্রয়োজন। আমিনা বেগম সুকৌশলে জানতে চাইছে এই বাচ্চার মা কোথায়। আরহাম গম্ভীর কণ্ঠে বলল, I know, but Ira's mom doesn't live with me. ছেলের সোজা উত্তরে আমিনা বেগম নিরাশ হলেন। উনি আগে ভাবলেন ছেলেকে খাইয়ে দাইয়ে মাথা ঠান্ডা করে ছেলের বাপ আসার আগে সব জানতে হবে, কারণ ছেলে আর ছেলের বাপের সম্পর্ক সুবিধার না। আর সে মেপে মেপে সব একদম পারফেক্টভাবে পর্যবেক্ষণ করে ল্যাকটোজেন অন দুধটা তৈরি করছে। একটু ভয়ও লাগছে উল্টাপাল্টা হলে নুবার মতো সেও না থাপ্পড় খায়। আরাফ অনেকদিন পর বাঙালি খাবার খাচ্ছে। ফ্রান্স থাকাকালীন খাওয়া দাওয়ার প্রতি এত মনোযোগ ছিল না। আরাফ রুমে যেয়ে বসে আছে। আমিনা বেগম আয়রাকে নিয়ে বসে আছে। আরহাম ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। নুবা কিছুটা দূরত্বে অবস্থান করছে। অবশ্য নুবা রুমে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমিনা যেতে দেয়নি। সবাই চলে গেলে কাজ কে করবে? নুবা মুখ বাঁকিয়ে আরহামের খাওয়ার সিঁড়ি দেখছে। প্লেটে ভাতের দানা মনে হয় গুনে গুনে নিয়েছে। চামচ দিয়ে ধীরে সুস্থে মেপে মেপে খাচ্ছে। চামচের শব্দে বরাবরই বিরক্ত হচ্ছে নুবা। মিনিট খানেক পরেই আরহাম বলে উঠল, There's no spicy food here? নুবা চোখ উল্টে আরহামের দিকে তাকালো। আরহাম উত্তর না পেয়ে নুবার দিকে তাকালো। দুইজনের চোখাচোখি হতেই নুবা ঠোঁট চেপে শুকনো ঢোক গিলল। পরপরই বলল, অ্যাঁ? নুবার শুনে আরহাম তার মায়ের দিকে তাকালো। আমিনা বেগম নুবাকে দাঁতে দাঁত চেপে বলল, রান্নার ঘর থেকে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়ে আয়। নুবা হতভম্ব হয়ে গেল। কি? যা বলছি তাই কর। নুবা মাথা ঝুঁকালো। নুবা আরশের দিকে তাকিয়ে বলল, গরু নাকি এত ঝাল? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যেটা আমাদের কাছে কিছুটা অস্বাভাবিক সেটা ওর কাছে স্বাভাবিক, আর যেটা আমার কাছে স্বাভাবিক ওটা ওর কাছে অস্বাভাবিক। আরশির কথা নুবার মাথার উপর দিয়ে গেল। নুবা আরশিকে দাঁড় করিয়ে রেখে রুমে চলে গেল। আর এক মুহূর্ত সে এখানে দাঁড়াবে না। সব পাগল একসাথে। হারুন শাহরিয়ার মির্জা চেয়ারে শটান হয়ে বসে আছে। বরাবরই সে ঘেমে যাচ্ছে। সামনে বসে আমিনা বেগম বিচলিত হচ্ছে। হারুন মির্জা কপালের ঘাম মুছে বলল, ওকে কেন আসতে বলেছো? দূরে ছিল, ভালো ছিল। আমিনা বেগমের চোখে জল চলে আসলো। ছলছল চোখে বলল, তোমার পরাণ পুড়ে না, কিন্তু আমার পুড়ে তো। তাই বলে জল্লাদকে ঘরে টেনে আনবে? আপনারই তো রক্ত, নাকি অন্য জায়গা থেকে নিয়ে আসছি? আমি ভাবতে পারিনি ও আসবে। তোমার ডাকে আবার না আসবে। কিন্তু শোনো আমিনা, আমি চাই না আরাফের বিয়েতে ঝামেলা হোক। সাথে করে নিষ্পাপ বাচ্চা নিয়ে আসছে, অন্তত ওর মুখের দিকে তাকিয়ে ছেলের সাথে একটু কথা বলুন। হারুন চিন্তিত হলো। বিড়বিড় করে বলল, ওর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমিনা ভারী কণ্ঠে বলল, ছেলেটা আমার 7 সমুদ্র পার করে এসেছে। আসার সময় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এত বিপদ ফেলে রেখে ছুটে এসেছে, আর আপনি ছেলেটার সাথে এমন করছেন? হারুন গম্ভীর কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্ট করে এসেছে নাকি কারো খুন করে এসেছে? দেখলাম তো, ও সবই সুস্থ স্বাভাবিক আছে। দেখো গা, আসার সময় কার মায়ের বুক অথবা কাকে স্বামীহারা করে রেখে এসেছে। আমিনা হতভম্ব হয়ে বলল, ছি ছি, এসব কি বলছেন? আমার ছেলে অনেক পাল্টেছে, এখন এমন নেই। আপনি ওকে একটু বোঝান, ভালো মতো কথা বলুন, সব ঠিক হয়ে যাবে। হারুন মির্জা একরাশ ভয় নিয়ে বলল, বাড়ির সবাইকে সাবধান থাকতে বলো, ওর ধারের কাছেও যাতে কেউ না ঘেসে। আর বউ কই রেখে আসছি বিয়ে করে? আমিনা নাক টেনে বলল, এখনো কিছু বলেনি, বলেছে সময় হলে বলবে। ওর বাচ্চা না কার বাচ্চা তুলে এনেছে খোঁজ নিয়ে দেখো। আমিনা হতভম্ব হয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন। আমার ছেলে পাগল না যে জাত তার বাচ্চা তুলে আনবে। একটু শান্ত, তবে পাগল না।
পাগল না, তবে সাইকো। নুবা তখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তার মাকে পটি পটি করে বুঝিয়ে দিচ্ছে যে বাড়িতে একটা পাগল এসেছে, নাম তার আরহাম। সে যাতে ভুলেও তার পাশাপাশি না যায়, কারণ তার মা ব্যতীত তার এই পৃথিবীতে আর কেউ নেই। হাজরা শুধু মেয়ের কথায় মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা মা, তুই যা বলবি। নুবা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হলো।